ছাত্রীরা তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আজ দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের ক্লাসে আমি তোমাদের তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। দেখো, আমরা আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা থেকে দেখতে পাই ধাতুরা তড়িৎ পরিবহন করে কঠিন অবস্থায়। গ্রাফাইট, গ্যাস কার্বনের মতো অধাতুরাও তড়িৎ পরিবহন করে। এছাড়া অ্যাসিড, ক্ষার এবং লবণ তাদের জলীয় দ্রবণে বা বিগলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে। এদের সবাইকেই তড়িৎ পরিবাহী বলা হয়। তবে এদের মধ্যে ধাতু এবং গ্রাফাইটের মতো অধাতু এরা মুক্ত ইলেকট্রনের সাহায্যে তড়িৎ পরিবহন করে, তাই এদেরকে ইলেকট্রনীয় পরিবাহী বলা হয়ে থাকে। আর অ্যাসিড, ক্ষার ও লবণ যারা বিগলিত অবস্থায় বা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে তারা বিপরীত তড়িতাধানযুক্ত আয়নের সাহায্যে তড়িৎ পরিবহন করে। ঠিক আছে, তাই এদেরকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আবার কাঁচ, রবার, বাতাস এরকমও কিছু পদার্থ আছে যারা তড়িৎ পরিবহন সাধারণত করে না, এদেরকে তড়িতের অপরিবাহী বলা হয়। কেমন? আর ইথানল, বেনজিন, চিনির জলীয় দ্রবণ এদেরকেও তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলা হয়, কারণ এরা তড়িৎ পরিবহন করে না। এবার আমি একটা পরীক্ষার সাহায্যে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কারা। একটা বিকারের মধ্যে এই ছবিতে যেরকম দেখানো হচ্ছে, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ প্রথমে নেওয়া হলো, আর দুটো প্ল্যাটিনাম তড়িৎদ্বার দ্রবণের মধ্যে ডোবানো হয়েছে। একটা বাল্ব আর 9 ভোল্টের একটা ব্যাটারি তড়িৎদ্বার দুটোর সঙ্গে শ্রেণী সমবায় যোগ করে সুইচ অন করা হলো। কি দেখব আমরা? দেখব NaCl দ্রবণের ক্ষেত্রে সুইচ অন করার সঙ্গে সঙ্গে বাল্বটা জ্বলে উঠল। এরপর এই একইভাবে আমরা বিকারের মধ্যে চিনির জলীয় দ্রবণ নেব এবং আবার ওই একই রকমভাবে দুটো প্ল্যাটিনাম তড়িৎদ্বার দ্রবণের মধ্যে ডুবিয়ে বাল্ব আর 9 ভোল্টের একটা ব্যাটারি তড়িৎদ্বার দুটোর সঙ্গে শ্রেণী সমবায় যোগ করে সুইচ অন করব। তখন দেখতে পাবো যে বাল্ব কিন্তু জ্বলবে না, অর্থাৎ NaCl এর ক্ষেত্রে বাল্বটি জ্বলল, অর্থাৎ তড়িৎ প্রবাহিত হলো। তাই NaCl যেহেতু এটি একটি আয়নীয় যৌগ, তাই এটা জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষ্য। কারণ কি? কারণ NaCl জলীয় দ্রবণে Na+ আর Cl- আয়নে বিয়োজিত হয়ে গিয়েছে, আর এই বিয়োজিত আয়নগুলি তড়িৎ পরিবহন করেছে। কিন্তু যখন চিনির দ্রবণ আমরা নিয়েছিলাম তখন বাল্ব জ্বলেনি। তার কারণ হচ্ছে চিনি সমযোজী যৌগ, তাই জলীয় দ্রবণে আয়নে বিয়োজিত হয় না, তাই চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না। এরপর এই বিকারের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ নেওয়া হলো, নিয়ে সেই একই রকমভাবে প্ল্যাটিনাম তড়িৎদ্বার দ্রবণের মধ্যে ডুবিয়ে সুইচ অন করা হলো। আমরা যা দেখব কি না, বাল্বটা জ্বলবে। হ্যাঁ, তড়িৎ প্রবাহ করলে বাল্বটা তীব্র আলো দেবে। এরপর এই বিকারে বা অন্য একটি বিকারের মধ্যে যদি অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ নেওয়া হয়, নিয়ে সেই একই রকমভাবে প্ল্যাটিনাম তড়িৎদ্বার ডুবিয়ে তারপরে বাল্ব এবং ব্যাটারি শ্রেণী সমবায় লাগিয়ে সুইচ অন করা হয়, দেখা যাবে যে এক্ষেত্রেও বাল্বটি জ্বলছে, কিন্তু তার তীব্রতা হাইড্রোক্লোরিক অ্যাসিডের থেকে অনেক কম। এবার এই যে যখন আমরা অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ নিয়েছি, তার মধ্যে আস্তে আস্তে এবার জল যোগ যদি করা যায়, তাহলে দেখা যাবে যে যত জল যোগ করা হচ্ছে তত বাল্বটা তীব্র আলো, মানে আলোর তীব্রতাটা ক্রমশ বাড়ছে। ঠিক আছে, এবার আমরা 4টে ঘটনা দেখলাম। প্রথমে আমরা বললাম NaCl এর জলীয় দ্রবণ নিয়ে সেখানে দেখা গেল যে বাল্ব জ্বলছে, কিন্তু চিনির জলীয় দ্রবণের ক্ষেত্রে বাল্ব জ্বলছে না। আবার হাইড্রোক্লোরিক অ্যাসিডের জলীয় দ্রবণে বাল্বটি যতটা তীব্রতায় আলো দেয়, অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণের ক্ষেত্রে বাল্বটি তত তীব্র আলো দেয় না। আবার যত জল মিশিয়ে লঘু করা হলো যখন
অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণকে, তখন বাল্বের ঔজ্জ্বল্য বা তীব্রতা বেড়ে গেল। তাহলে এই ঘটনাগুলো এবার আমরা এক এক করে ব্যাখ্যা করব। প্রথমেই বলি সোডিয়াম ক্লোরাইড বা নুনের জলীয় দ্রবণের কথা। এখানে কি হয়েছে না, এখানে আয়নে বিয়োজিত হয়ে গেছে, হয়ে সেই আয়নগুলো তড়িৎ বিশ্লেষণে সাহায্য করেছে। তাহলে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ বা সোডিয়াম ক্লোরাইড হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ঠিক একইভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রেও বাল্ব জ্বলেছে, অর্থাৎ এগুলোও আয়নে বিয়োজিত হয়ে গেছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড যথাক্রমে হাইড্রোজেন আয়ন আর ক্লোরাইড আয়নে বিয়োজিত হয়েছে, আর অ্যাসিটিক অ্যাসিড হাইড্রোজেন আয়ন এবং অ্যাসিটেট আয়নে বিয়োজিত হয়েছে। তাহলে এরা কি না, এরা হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেসব যৌগিক পদার্থ বিগলিত অবস্থায় অথবা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় স্বতঃস্ফূর্তভাবে বিপরীত তড়িৎযুক্ত আয়নে বিয়োজিত হয় এবং বিয়োজিত আয়নের সাহায্যে তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের সময় নির্দিষ্ট তড়িৎদ্বারে রাসায়নিকভাবে বিশ্লিষ্ট হয়ে নতুন পদার্থ উৎপন্ন করে, তাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা হয়ে থাকে। যেমন বিভিন্ন অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, এরা বিভিন্ন ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এরা বিভিন্ন প্রকার লবণ যেমন সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, কপার সালফেট, অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রভৃতি, এরা সবাই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ। আবার আমাদের দ্বিতীয় উদাহরণে দেখেছিলাম যে চিনির জলীয় দ্রবণ যখন আমরা যোগ করছি বিকারে, তখন কিন্তু বাল্ব জ্বলেনি। অর্থাৎ বলা হয়েছিল যে চিনি সমযোজী যৌগ, এটি জলীয় দ্রবণে আয়নে বিয়োজিত হয় না, তাই এটি তড়িৎ অবিশ্লেষ্য। অর্থাৎ যেসব যৌগ বিগলিত অবস্থায় বা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে না, তাদের তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলা হয়ে থাকে। যেমন চিনির জলীয় দ্রবণ, ইথানলের জলীয় দ্রবণ প্রভৃতি। সাধারণভাবে আমি আবারও বলছি, ব্যতিক্রম আছে, যেমন হাইড্রোজেন ক্লোরাইড HCl, হ্যাঁ ব্যতিক্রম অবশ্যই আছে, কিন্তু চিনি, ইথানল এরা সমযোজী যৌগ, এই কারণে এরা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। অর্থাৎ যে সমস্ত যৌগ সহজেই আয়নে বিয়োজিত হয় তারা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আর যারা সহজে আয়নে বিয়োজিত হয় না তারা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। এবার কথা কি বললাম, আয়ন। আয়ন কি না, ইলেকট্রন গ্রহণ বা বর্জনের ফলে উৎপন্ন তড়িৎযুক্ত পরমাণু বা মূলকগুলোকে আয়ন বলা হয়। আমরা কিন্তু এই আয়ন সম্পর্কে অলরেডি জেনে এসেছি। আয়ন দু রকমের, ক্যাটায়ন এবং অ্যানায়ন। ইলেকট্রন বর্জনের ফলে উৎপন্ন ধনাত্মক তড়িৎযুক্ত পরমাণু বা মূলকগুলোকে ক্যাটায়ন বলা হয়। আর যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে হাইড্রোজেন আয়ন, কপার আয়ন, অ্যালুমিনিয়াম প্রভৃতি। আর ইলেকট্রন গ্রহণের ফলে উৎপন্ন ঋণাত্মক তড়িৎযুক্ত পরমাণু ও মূলকগুলোকে অ্যানায়ন বলা হয়। উদাহরণ কি, ক্লোরাইড আয়ন, সালফেট আয়ন, নাইট্রেট আয়ন ইত্যাদি। এইবার আমরা যে পরীক্ষাটার কথা বলেছিলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিড, সেটার ব্যাখ্যা করব। দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিড উভয় ক্ষেত্রেই কিন্তু হচ্ছে কি, উভয় জলীয় দ্রবণই তড়িৎ বিশ্লেষ্য ছিল, কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে বাল্বটা তীব্রভাবে জ্বলছিল অ্যাসিটিক অ্যাসিডের তুলনায়। তার কারণটা কি না, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ জলীয় দ্রবণে আয়নে বিয়োজিত হয়, আর এই আয়নগুলোই তড়িৎ পরিবহন করে। আমরা সেটাই বারবার আলোচনা করার চেষ্টা করছি। এখন যে দ্রবণে যত বেশি সংখ্যক আয়ন উৎপন্ন হয়, সেই দ্রবণ তত বেশি আয়নিত হবে এবং বাল্বের ভেতর দিয়ে যেহেতু তত বেশি তড়িৎ প্রবাহিত হবে, সেই কারণে বাল্বের ঔজ্জ্বল্য বৃদ্ধি পায়। এখন একই মাত্রার হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে দেখা যাবে যে অ্যাসিটিক অ্যাসিডের থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড অনেক বেশি মাত্রায় আয়নিত হয়। সেই কারণে যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিডের জলীয় দ্রবণের আয়নীভবনের মাত্রা বেশি, তাই এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর অ্যাসিটিক অ্যাসিড দ্রবণের আয়নীভবনের মাত্রা যেহেতু কম, তাই এটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আবার আরেকটা জিনিসও আমরা লক্ষ্য করেছিলাম যে অ্যাসিটিক অ্যাসিডের দ্রবণে যখন জল যোগ করে তাকে লঘু করা হলো, দ্রবণটাকে পাতলা করা হলো, তখন বাল্বের ঔজ্জ্বল্য বাড়ে। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি
না মৃদু তড়িৎ বিশ্লেষ্যকে যদি জল যোগ করে লঘু করা হয় তাহলে তার আয়নীভবনের মাত্রা বৃদ্ধি পায়। সুতরাং এক কথায় বলতে গেলে যেসব যৌগ জলীয় দ্রবণে প্রায় সম্পূর্ণরূপে বিপরীত তড়িৎযুক্ত আয়নে বিয়োজিত হয় তাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা হয়, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি। আর যেসব যৌগ জলীয় দ্রবণে আংশিকভাবে বা সামান্য পরিমাণে বিপরীত তড়িৎযুক্ত আয়নে বিয়োজিত হয় তাদের মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলা হয়, যেমন সোডিয়াম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ফসফরিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড ইত্যাদি। আমরা আলোচনার শুরুতে উদাহরণ হিসেবে বলেছিলাম বিভিন্ন ধাতুর কথা যারা কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে, তাদেরকে বলেছিলাম ধাতব পরিবাহী। আর আমরা এখন এই অধ্যায়ে বারবার দেখতে পাচ্ছি বিভিন্ন জলীয় দ্রবণের কথা, যাদেরকে বলছি যারা তড়িৎ পরিবহন করতে পারে তাদের বলছি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। অর্থাৎ দেখো, ধাতব পরিবাহী যারা তারাও তড়িৎ পরিবহন করে, আবার তড়িৎ বিশ্লেষ্য যারা তারাও তড়িৎ পরিবহন করে। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? ধাতব পরিবাহী তারা কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ জলীয় দ্রবণে বা বিগলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে। ধাতব পরিবাহী যে তড়িৎ পরিবহন করে তার জন্য দায়ী কে? হু ইজ রেসপন্সিবল? না ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন। কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবহনের জন্য দায়ী হচ্ছে আয়ন। আর ধাতব পরিবাহী তড়িৎ পরিবহন করলেও ধাতব পরিবাহীর কিন্তু কোনো পরিবর্তন হয় না, সেখানে নতুন কোনো পদার্থ উৎপন্ন হয়ে যাচ্ছে না। কিন্তু তড়িৎ পরিবহনের ফলে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি কি হয় না ক্যাথোড ও অ্যানোডে রাসায়নিকভাবে বিশ্লিষ্ট হয়ে গিয়ে নতুন পদার্থ উৎপন্ন করে। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কিভাবে তড়িৎ পরিবহন করে? না প্রথমে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তাপপ্রয়োগে যদি বিগলিত করা হয় বা জলের মতো উপযুক্ত মাধ্যমে দ্রবীভূত করা হয় তাহলে ধনাত্মক তড়িৎযুক্ত ক্যাটায়ন আর ঋণাত্মক তড়িৎযুক্ত অ্যানায়নে বিয়োজিত হয়ে যায়। অবিয়োজিত অণু আর উৎপন্ন আয়নগুলো কি করে? পরস্পরের মধ্যে একটা সাম্যাবস্থায় থাকে। এই ঘটনাটাকেই কিন্তু বলা হবে তড়িৎ বিয়োজন বা ইলেকট্রোলাইটিক ডিসোসিয়েশন। যেমন NaCl Na+Cl- ভেঙে যায়, HCl H+Cl- ভেঙে যাবে, H2SO4 হাইড্রোজেন আয়ন আর সালফেট আয়নে বিয়োজিত হয়। এবার তড়িৎ বিয়োজনের ফলে যে ক্যাটায়ন আর অ্যানায়ন উৎপন্ন হয় তার সংখ্যা সমান হতেও পারে, নাও হতে পারে, কিন্তু ক্যাটায়নগুলির ধনাত্মক আধানের মোট পরিমাণ আর অ্যানায়নগুলির ঋণাত্মক আধানের মোট পরিমাণ এই দুটো কিন্তু অবশ্যই সমান হতে হবে। আর এর ফলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা কি থাকে? সামগ্রিকভাবে কিন্তু তড়িৎ নিরপেক্ষ থাকে। এবার বিগলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্যের ভেতর দিয়ে ডিসি সমপ্রবাহ তড়িৎ পরিচালিত যদি করা হয় তাহলে ক্যাটায়নগুলি ক্যাথোডের দিকে আর অ্যানায়নগুলি অ্যানোডের দিকে গতিশীল হয় বা মুভ করতে থাকে। এখন এই আয়নগুলি কি হয়? তড়িৎ বিশ্লেষ্যের ভেতর দিয়ে তড়িৎ পরিবহন করে। এবার ক্যাটায়নগুলো ক্যাথোডে যাচ্ছে, ক্যাথোডে গিয়ে সেখান থেকে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়। আর অ্যানায়নগুলো অ্যানোডে যায়, গিয়ে সেখানে অ্যানায়নগুলোর মধ্যে যে অতিরিক্ত ইলেকট্রন রয়েছে সেগুলো বর্জন করে জারিত হয়। এভাবে ক্যাটায়ন আর অ্যানায়নগুলো কি হয় না তড়িৎ মুক্ত হওয়ার চেষ্টা করতে থাকে। এইবার তড়িৎ মুক্ত যে আয়নগুলো সেগুলো পরমাণু, অণু বা মূলকে পরিণত হয় এবং তড়িৎদ্বার থেকে বেরিয়ে যায়, অথবা তড়িৎদ্বার বা তড়িৎ বিশ্লেষ্যের উপস্থিত বিভিন্ন পদার্থের সঙ্গে বিক্রিয়া করে বিভিন্ন পদার্থ উৎপন্ন করে। এইভাবেই মোটামুটি সাধারণভাবে বলা যেতে পারে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ পরিবহন করে থাকে। এখন বিগলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ পরিচালিত করে নির্দিষ্ট তড়িৎদ্বারে পদার্থটির রাসায়নিক বিযোজন ঘটানোর যে পদ্ধতি তাকে তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস বলা হয়। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় আমরা কি দেখলাম না তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ক্যাথোড ও অ্যানোডে ভিন্ন ভিন্ন পদার্থে বিযোজিত হয়। সুতরাং এই প্রক্রিয়ায় তড়িৎ শক্তির বিনিময়ে রাসায়নিক পরিবর্তন ঘটে থাকে, অর্থাৎ
তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিবর্তিত হয়। বিগলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে যে পাত্রে রেখে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে বলা হয় ভোল্টামিটার। মনে রাখবে, ভোল্টামিটার। আর ভোল্টামিটারে বিগলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রেখে তার মধ্যে দুটো সুপরিবাহী ধাতব বা অধাতব দণ্ড বা পাত আংশিকভাবে ডুবিয়ে রাখা হয় বা নিমজ্জিত অবস্থায় রাখা হয়। এই দণ্ড বা পাত দুটি ব্যাটারির একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত করা থাকে। এই পাত দুটোকেই বলা হয় তড়িৎদ্বার। যে যদি সুপরিবাহী ধাতব পাত দেওয়া থাকে সেই পাত দুটো কপারের হতে পারে, প্ল্যাটিনামের হতে পারে, আর অধাতব পাত গ্রাফাইটের হতে পারে, গ্যাস কার্বনেরও হতে পারে। এখন বলা হলো কি না, এই পাত দুটো ব্যাটারির ধনাত্মক এবং ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে। যে তড়িৎদ্বার ব্যাটারির ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে সেখানে কি হয়, অ্যানায়নগুলো ইলেকট্রন বর্জন করে জারিত হয়, আর এই তড়িৎদ্বারকে অ্যানোড বলা হয়। আর ব্যাটারির ঋণাত্মক মেরুর সঙ্গে যে তড়িৎদ্বার যুক্ত থেকে সেখানে ক্যাটায়নগুলো ইলেকট্রন গ্রহণ করে কি হয় না, বিজারিত হয়, সেই তড়িৎদ্বারকে বলা হয় ক্যাথোড। অর্থাৎ মনে রাখবো আমরা যে অ্যানোড ব্যাটারির ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত রয়েছে আর ক্যাথোড ব্যাটারির ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে। এইবার তড়িৎ বিশ্লেষণে যে তড়িৎ প্রবাহিত করা হবে সেটা কি হবে না, যেহেতু তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার দুটোর সবসময় ব্যাটারির একটা ধনাত্মকের দিকে আর একটা ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে, সেই কারণে সবসময় সমপ্রবাহ ব্যবহার করতে হবে। এইবার আমরা প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে অ্যাসিড মিশ্রিত জলের কিভাবে তড়িৎ বিশ্লেষণ হয় সেটা একটু আলোচনা করব। বিশুদ্ধ জল সাধারণ উষ্ণতায় কিন্তু খুব সামান্য মাত্রায় আয়নিত হয়, সেই কারণে বিশুদ্ধ জল তড়িতের কুপরিবাহী। এবার বিশুদ্ধ জলে যদি কোনো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেমন সালফিউরিক অ্যাসিড বা সোডিয়াম হাইড্রোক্সাইড বা NaCl যোগ করা হয় তাহলে ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি হয় না, প্রায় সম্পূর্ণভাবে আয়নিত হয়। এবার জলীয় দ্রবণে যেহেতু আয়নের সংখ্যা বেড়ে যায়, ফলে জলের তড়িৎ পরিবাহিতাও অনেকাংশে বা বহুগুণ বেড়ে যায়, তখন জল তড়িতের সুপরিবাহী হয়ে যায়। এখন পরীক্ষাগারে প্ল্যাটিনাম নির্মিত ক্যাথোড আর অ্যানোডের সাহায্যে লঘু সালফিউরিক অ্যাসিড জলের মধ্যে মিশিয়ে তড়িৎ বিশ্লেষণ করা হয়। লঘু সালফিউরিক অ্যাসিড কিভাবে আয়নিত হবে না, সালফিউরিক অ্যাসিডের সংকেত H2SO4, সেটা H+ আয়ন দেবে আর সালফেট আয়ন দেবে। এবার দ্রবণের ভেতর দিয়ে যদি সমতড়িৎ প্রবাহ বা ডিসি পরিচালিত করা হয় তাহলে ক্যাথোডে হাইড্রোজেন আর অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হয়। যেহেতু অ্যাসিড মেশানো হয়েছে ফলে জলের অণুগুলো বেশিরভাগ বিয়োজিত হয়ে H+ আর OH- আয়ন দিয়েছে। H+ আয়ন অর্থাৎ ক্যাটায়নগুলো যাচ্ছে ক্যাথোডে। প্রত্যেকটা H+ আয়ন ক্যাথোড থেকে একটা করে ইলেকট্রন গ্রহণ করে H পরমাণুতে বিজারিত হচ্ছে। পরে কি করছে, দুটো হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে H2 অণু গঠন করছে আর ক্যাথোডে সঞ্চিত হচ্ছে। আবার OH- আয়নগুলো অ্যানোডে যাচ্ছে এবং প্রত্যেকটা OH- আয়ন একটা করে ইলেকট্রন বর্জন করে OH মূলকে পরিণত হয়। দুটি OH মূলক যুক্ত হয়ে, চারটে OH মূলক যুক্ত হয়ে একটা অণু জল আর একটা অক্সিজেন পরমাণু উৎপন্ন করবে। আবার এই দুটো অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে অক্সিজেন অণু গঠন করে এবং অ্যানোডে সঞ্চিত হয়। এবার ক্যাথোড আর অ্যানোডে এই যে গ্যাস জমা হচ্ছে, তাই কি করে আমরা তা শনাক্ত করব না, ক্যাথোডে যে গ্যাসটা উৎপন্ন হচ্ছে তার মধ্যে যদি একটা জ্বলন্ত পাটকাঠি ধরা হয় তাহলে কাঠিটি নিভে গ্যাসটা নীল শিখায় জ্বলতে থাকে, ফলে গ্যাসটা হাইড্রোজেন, এটা বোঝা যায়। আবার অ্যানোডে যে গ্যাসটা উৎপন্ন হচ্ছে সেটা বর্ণহীন নাইট্রিক অক্সাইড গ্যাসের সংস্পর্শে আনলে বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, অর্থাৎ গ্যাসটি অক্সিজেন। দেখা যায় যে জলের তড়িৎ বিশ্লেষণে একই উষ্ণতা ও চাপে 2 আয়তন হাইড্রোজেন এবং 1 আয়তন অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে।
অর্থাৎ এর থেকে এই তড়িৎ বিশ্লেষণে প্রমাণিত কি হচ্ছে না, জল হাইড্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠিত এবং জলের মধ্যে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 আয়তনিক অনুপাতে রয়েছে। আমরা প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণ পড়লাম। এবার আমরা কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ সংক্ষেপে আলোচনা করব। এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত কপার সালফেটের জলীয় দ্রবণ নেওয়া হয়। তড়িৎদ্বার হিসেবে কপার নির্মিত ক্যাথোড আর অ্যানোড, অর্থাৎ ক্যাথোড এবং অ্যানোড দুটোই কপারের তৈরি হবে। তড়িৎ বিশ্লেষণের যে আয়নীভবন বিক্রিয়া সেখানে কি না, কপার সালফেট দেখো কপার আয়ন এবং সালফেট আয়নে বিয়োজিত হচ্ছে, আর যেহেতু কপার সালফেটের জলীয় দ্রবণ তাই জলও H+ আর OH- আয়নে বিয়োজিত হচ্ছে। তড়িৎদ্বার বিক্রিয়া কি না, যখন দ্রবণে সমতড়িৎ প্রবাহ পাঠানো হবে তখন দ্রবণের কপার মানে Cu2+ আর H+ দুটো আয়ন রয়েছে, ক্যাটায়ন রয়েছে, ফলে দুটোই ক্যাথোডের দিকে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু যেহেতু Cu2+ আয়নের ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হওয়ার প্রবণতা H+ বা হাইড্রোজেন আয়নের থেকে বেশি, তাই শুধুমাত্র কপার আয়নই ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করবে, কপারে বিয়োজিত হবে এবং ক্যাথোডের পাতের ওপর ধাতব কপার হিসেবে জমা হবে, ফলে ক্যাথোডটা ক্রমশ মোটা হবে। আর অ্যানায়ন কারা রয়েছে না, সালফেট আয়ন আর হাইড্রক্সিল আয়ন, এই দুটোই কিন্তু অ্যানোডের দিকে আকৃষ্ট হয়। কিন্তু অ্যানোডের যে কপার পরমাণুর ইলেকট্রন বর্জন করে কপার আয়নে জারিত হওয়ার প্রবণতা সালফেট এবং হাইড্রক্সিল আয়ন এই দুটোর থেকেই বেশি। সেই কারণে অ্যানোডের কপারই দুটো ইলেকট্রন বর্জন করে Cu2+ আয়ন হিসেবে দ্রবণে মিশে যায়। অর্থাৎ ক্যাথোডের ক্ষেত্রে কপারের যে পাতটা রয়েছে সেটা ক্রমশ মোটা হয়, আর অ্যানোডের যে কপারের পাত সেটা কিন্তু ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়। তাহলে কি হলো না, দ্রবণ থেকে যে পরিমাণ কপার Cu2+ আয়ন আধানযুক্ত হয়ে ক্যাথোডের উপর সঞ্চিত হয়, ঠিক সেই পরিমাণ ধাতব কপারই অ্যানোড থেকে Cu2+ আয়ন দ্রবণে চলে আসে। ফলে অ্যানোড কি হয়, যেরকম বললাম, ক্রমশ ক্ষয়প্রাপ্ত হতে থাকে এবং কিন্তু দ্রবণে কপার সালফেটের গাঢ়ত্বের কিন্তু কোনো পরিবর্তন হয় না। আর এর ফলে ক্যাথোডে 99.99% বিশুদ্ধ কপার জমা হয়, আর অ্যানোড থেকে Cu2+ আয়ন যখন দ্রবণে চলে যায় তখন গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম এগুলো তলায় থিতিয়ে পড়ে। আর অনেক সময় কি হয়, অ্যানোডের চারপাশে যদি মসলিন নির্মিত থলি রাখা হয় তাহলে রেখে সেগুলো সংগ্রহ করা হয়, তখন একে অ্যানোড কাদা বা অ্যানোড মাড বলা হয়। অনেক সময় কিন্তু প্রশ্ন আসে অ্যানোড মাড কি। আচ্ছা, এই হলো তড়িৎ বিশ্লেষণ, দু ধরনের তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা আমরা পড়লাম। এরপর আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ। তড়িৎ বিশ্লেষণ কোথায় কোথায় ব্যবহার করা যায়? মূলত তড়িৎ বিশ্লেষণের প্রথমেই যেখানে ব্যবহার করা যেতে পারে, একটা হচ্ছে ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে, আর একটা হচ্ছে তড়িৎ লেপনের ক্ষেত্রে, আর একটা হচ্ছে ধাতুর বিশুদ্ধিকরণের ক্ষেত্রে ব্যবহার করা যায়। প্রথমে হচ্ছে ধাতু নিষ্কাশন। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম প্রভৃতি তীব্র ধনাত্মক ধাতু কিন্তু তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। যেমন অ্যালুমিনিয়াম নিষ্কাশন উদাহরণ হিসেবে বলা যেতে পারে। আমরা যখনই এই ধরনের নিষ্কাশন বা তড়িৎ বিশ্লেষণের কথা পড়ব, আমরা কয়েকটা জিনিস মনে রাখব। সেটা হচ্ছে ক্যাথোড এবং অ্যানোড হিসেবে কি কি ব্যবহার করা হচ্ছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কি ব্যবহার করা হচ্ছে, এবং ক্যাথোড বিক্রিয়া আর অ্যানোড বিক্রিয়াটা আমরা ভালোভাবে পড়ব। অ্যালুমিনিয়াম নিষ্কাশনের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে 900 থেকে 950 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 60% ক্রায়োলাইট, 20% ফ্লুওস্পার আর 20% বিশুদ্ধ অ্যালুমিনার গলিত মিশ্রণ নেওয়া হবে। ক্যাথোড হিসেবে স্টিল নির্মিত আয়তাকার ট্যাঙ্কের ভেতরের দিকে পুরু গ্রাফাইট বা গ্যাস কার্বন আস্তরণ হিসেবে ব্যবহার করা হবে, সেটাই হলো ক্যাথোড। আর অ্যানোড হিসেবে অনুভূমিক কপার দণ্ড থেকে ঝোলানো কয়েকটা গ্রাফাইট দণ্ড, সেগুলি অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়। দেখো এখানে যে অ্যালুমিনা যেটা রয়েছে Al2O3, সেটা আয়নে বিয়োজিত হয়ে অ্যালুমিনিয়াম আয়ন আর অক্সাইড আয়ন দেয়। আর
ক্যাথোডে কি হয়, এই অ্যালুমিনিয়াম আয়ন ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতব অ্যালুমিনিয়ামে পরিণত হয়, আর অক্সাইড আয়ন অ্যানোড থেকে ইলেকট্রন বর্জন করে অক্সিজেনে পরিণত হয়। তড়িৎ বিশ্লেষণের আরেকটি প্রয়োগ হচ্ছে ধাতুর পরিশোধন। কপার, অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতু তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে পরিশোধন করা হয়। অলরেডি কপার পরিশোধন আমি বলেছি, সুতরাং এখানে আর রিপিট আমি করছি না। তৃতীয় যে প্রয়োগটি রয়েছে তড়িৎ বিশ্লেষণের, সেটা হচ্ছে তড়িৎ লেপন। তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে কোনো নিকৃষ্ট মানের ধাতু বা সংকর ধাতু নির্মিত বস্তুর ওপর তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কোনো উৎকৃষ্ট মানের ধাতুর নিরবিচ্ছিন্ন অতি পাতলা সুষম আস্তরণ দেওয়ার যে পদ্ধতি, তাকেই তড়িৎ লেপন বলা হয়। এখানে কি হয় না, মনে রাখতে হবে আমাদের, নিকৃষ্ট মানের যে ধাতব বস্তু সেটা হবে ক্যাথোড, আর উৎকৃষ্ট মানের ধাতুটিকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হবে। অ্যানোডে ব্যবহৃত ধাতুর কোনো লবণের জলীয় দ্রবণকেই আমরা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করব, আর দ্রবণের ধাতব আয়ন তড়িৎ মুক্ত হয়ে ক্যাথোডে ব্যবহৃত দ্রব্যের উপর প্রলেপ সৃষ্টি করে, আর অ্যানোড থেকে সমপরিমাণ ধাতু আয়ন হিসেবে দ্রবণে মিশে যায়। এর ফলে দ্রবণের ঘনত্বের কিন্তু কোনো পরিবর্তন হয় না। উদাহরণ হিসেবে যদি গোল্ড প্লেটিং এর কথা বলা হয়, অর্থাৎ নিকৃষ্ট মানের কোনো ধাতুর ওপর যদি সোনার প্রলেপ দিতে হয়, তাহলে সেই নিকৃষ্ট মানের ধাতু বা ধাতু সংকরের যে দ্রব্যটি সেটা হবে ক্যাথোড। অ্যানোড কি হবে না, বিশুদ্ধ সোনার দণ্ড। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে সামান্য পরিমাণে পটাশিয়াম হাইড্রোজেন ফসফেট এবং পটাশিয়াম কার্বনেটের মেশানো পটাশিয়াম অরোসায়ানাইডের দ্রবণ নিতে হবে। ক্যাথোডে কি হবে, এই যে AU সেটা ইলেকট্রন AU প্লাস ইলেকট্রন গ্রহণ করে AU পরমাণুতে পরিণত হবে, আর অ্যানোডে AU ইলেকট্রন বর্জন করে হচ্ছে AU আয়নে পরিণত হবে। এইভাবে সিলভার প্লেটিংও দেওয়া হয়ে থাকে। এই হলো তড়িৎ বিশ্লেষণ। তোমরা বাড়িতে ভালো করে পড়বে। যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবে।